हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल ऑप्टिमाइज स्टाडी। आज के साइंस 2019 WBCS मेंस पेपारेर लास्ट पार्ट होच्छे। तो WBCS पेपर 4 साइंसर पोर्शनेर आमी 5टा पार्ट अलरेडी आपलोड कर दिएछि। तो आज के लास्ट पार्ट एकटू भिडियोटा बड़ो होबे, तोमरा एकटू धैर्य धरे देखबे, अनेक भालो भालो कोश्चेन पाबे। फिजिक्सेर किछु प्रब्लेम रयेछे, तारपर कम्पिउटार बेस्ड किछु कोश्चेन रयेछे। तो ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। শুরু করছি আজকের ভিডিও। আজকের ফার্স্ট কোশ্চেন, ডাটা ট্রান্সমিটেড ফর এ গিভেন অ্যামাউন্ট অফ টাইম ইজ কল্ড নয়েজ, পাওয়ার, ফ্রিকোয়েন্সি, ব্যান্ডউইথ। তো ডেটা ট্রান্সমিটেড ফর এ গিভেন অ্যামাউন্ট অফ টাইম ইজ কল্ড, এটা হবে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ যত বেশি হবে, তো একটা গিভেন অ্যামাউন্ট অফ টাইমে তত বেশি ডেটা ট্রান্সমিটেড হয়। একদম যদি ইজি ভাষায় বুঝতে হয় ব্যাপারটা অনেকটা এরকমই। একটা রাস্তা দিয়ে যদি এরকম একটা লাইনে গাড়ি যায়, তো এরকম যদি 5টা লাইন থাকে তাহলে একবারে 5টা করে গাড়ি যাবে, ঠিক। তো এর থেকে এর ব্যান্ডউইথ বেশি, মানে এখানে অনেকগুলো লাইন দিয়ে একসাথে ডেটা ট্রান্সমিটেড হবে। তার মানে বেশি ব্যান্ডউইথ মানে হচ্ছে অনেক বেশি ডেটা পার ইউনিট টাইমে ট্রান্সমিটেড হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যান্ডউইথের ডেফিনেশন। আর আমার অ্যালায়েন্স ব্রডব্যান্ডের কানেকশান রয়েছে, তো সেখান থেকে আমি দেখো এদের চার্টটা দিয়েছি, এদের বিভিন্ন যে প্যাকগুলো রয়েছে। দেখো এখানে ব্যান্ডউইথ দিয়েই কিন্তু যত ব্যান্ডউইথটা বাড়ে তো প্যাকেজ চার্জটা তত বাড়ছে, ঠিক আছে। এখানে 60 Mbps 500 টাকা পার মান্থ এই প্যাকেজটার জন্য। তো এখানে যত নিচের দিকে আসছি তত কি হচ্ছে, ব্যান্ডউইথ বাড়ছে, মানে Mbps মানে মেগাবাইট পার সেকেন্ড, ঠিক আছে। এরকম বাড়ছে। লাস্টে হচ্ছে 1 GB পার সেকেন্ড ডেটা ট্রান্সমিশন রেট। এর প্যাকেজ চার্জ দেখো 13,500 টাকা, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যান্ডউইথ। নেক্সট কোশ্চেন, ইফ দ্য ব্যান্ড গ্যাপ বিটুইন ভ্যালেন্স ব্যান্ড অ্যান্ড কন্ডাকশন ব্যান্ড ইন এ ম্যাটেরিয়াল ইজ 5 ইলেকট্রন ভোল্ট, দেন দ্য ম্যাটেরিয়াল ইজ। ভ্যালেন্স ব্যান্ড বা যোজ্যতা কক্ষ এবং কন্ডাকশন ব্যান্ড এই দুটো যখন ওভারল্যাপিং থাকে তখন আমরা সেটাকে বলি কন্ডাকশন ব্যান্ড। আর এই দুটোর মধ্যে যখন অনেক বেশি গ্যাপ হয়ে যায় তখন আমরা সেটাকে বলি ইনসুলেটর বা অন্তরক, যেটা পরিবহন করতে পারে না। আর ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে গ্যাপ যখন অনেক কম থাকে, নিয়ারার টু 1 ইলেকট্রন ভোল্ট, তো তখন একটু ভোল্টেজ অ্যাপ্লাই করলেই সেই ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে চলে আসে এবং তড়িৎ পরিবহন করতে সক্ষম হয়, যেটাকে আমরা অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর বলি। তো এখানে বলা আছে 5 ইলেকট্রন ভোল্ট। 5 ইলেকট্রন ভোল্ট ব্যান্ড গ্যাপ বলতে এটা হবে ইনসুলেটর, ঠিক আছে, অন্তরক। এখানে দেখো এখানে হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড এবং এখানে হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড একসাথে ওভারল্যাপিং করা আছে, মানে যোজ্যতা কক্ষের ইলেকট্রনগুলো কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করা ছাড়াই কী করতে পারবে, তড়িৎ পরিবহন করতে পারবে। আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডের গ্যাপ 1 ইলেকট্রন ভোল্ট, মানে একটু ভোল্টেজ অ্যাপ্লাই করলে এখান থেকে ইলেকট্রন লাফিয়ে কন্ডাকশন ব্যান্ডে আসবে এবং ইলেকট্রন পরিবহন করতে পারবে। আর ইনসুলেটরের ক্ষেত্রে গ্যাপটা অনেক বেশি, এখানে 9 ইলেকট্রন ভোল্টের বেশি দেখিয়েছে, মানে ভোল্ট অ্যাপ্লাই করা সত্ত্বেও এখান থেকে এত দূর জাম্প করা সম্ভব না ইলেকট্রনসের জন্য, যার জন্য আমরা এইসব ম্যাটেরিয়ালকে অন্তরক হিসেবে ব্যবহার করে থাকি। নেক্সট হচ্ছে দ্য ভ্যালু অফ দ্য কম্প্রেসিবিলিটি অফ অ্যান আইডিয়াল ফ্লুইড ইজ। তাহলে কম্প্রেসিবিলিটি হচ্ছে বাল্ক মডুলাসের ইনভার্স হয়। তো কম্প্রেসিবিলিটি মানে যদি আমরা ডেফিনেশন নাও জানি, টার্ম থেকে বোঝা যাচ্ছে যে কম্প্রেস হওয়ার যে প্রবণতা। তো আইডিয়াল ফ্লুইডের ক্ষেত্রে কম্প্রেসর প্রবণতা কী হবে, 0 হবে। আমরা জানি গ্যাস এবং লিকুইডের ডিফারেন্স এটাই। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কম্প্রেসিবিলিটি অনেক বেশি হয় এবং লিকুইডের ক্ষেত্রে কম্প্রেসিবিলিটি অনেক কম হয়, এবং সেই ফ্লুইডটা যদি আইডিয়াল হয় তাহলে তার কম্প্রেসিবিলিটি অবশ্যই 0 হবে, মানে আইডিয়াল ফ্লুইডকে কম্প্রেস করা যাবে না। তো বাই ডেফিনেশন আমরা এখানে ইকুয়েশনটা দেখে নিচ্ছি। বাল্ক মডুলাস বা কে প্রকাশ করা হয় স্ট্রেস বাই স্ট্রেন। উপরে হচ্ছে স্ট্রেস বা প্রেশার, তো উপরে হচ্ছে ডিপি, আর নিচে আসবে স্ট্রেন মানে হচ্ছে ডিভি বাই ভলিউম চেঞ্জ বাই প্রাথমিক ভলিউম ভি। এটা হচ্ছে স্ট্রেন, এটা হচ্ছে স্ট্রেস, এটা হচ্ছে বাল্ক মডুলাস। এটাকে উল্টে দিলে কম্প্রেসিবিলিটি আসবে, উল্টে দিলে আমরা পেয়ে যাচ্ছি ডিভি বাই ভিডিপি। তো লিকুইডের ক্ষেত্রে যেহেতু ডিভি বা ভলিউমের কোনো চেঞ্জ হবে না আইডিয়াল লিকুইডের ক্ষেত্রে, আইডিয়াল ফ্লুইডের ক্ষেত্রে প্রেশার অ্যাপ্লাই করা সত্ত্বেও যেহেতু ভলিউমের কোনো চেঞ্জ হবে না, তো ডিভিটা 0 হবে। তার মানে কম্প্রেসিবিলিটির ভ্যালুটা এখানে বিটা দিয়ে প্রকাশ করেছে, এই ভ্যালুটা 0 আসবে। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট গ্রিনহাউস গ্যাস ইন দ্য অ্যাটমসফিয়ার।
অ্যাটমসফিয়ারে সবথেকে বেশি গ্রিনহাউস গ্যাস কোনটা? সম্ভবত এই কোশ্চেনটা আমি আগে একবার আলোচনা করে দিয়েছিলাম, যাই হোক বলে দিচ্ছি। তো সবথেকে বেশি পরিমাণে গ্রিনহাউস গ্যাস রয়েছে সেটা হচ্ছে ওয়াটার ভেপার। আমাদের অ্যাটমসফিয়ারে ওয়াটার ভেপারের পরিমাণ অনেক বেশি। অনেকেই কার্বন ডাইঅক্সাইড ভাবতে পারো, কিন্তু একদমই নয়। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 0.04% থাকে, আর ওয়াটার ভেপার এর থেকে অনেক বেশি থাকে। আমরা জানি হিউমিডিটি যত বেশি হয় ওয়াটার ভেপার তত বেশি হয়, মানে এটা ফিক্সড নয়, তবুও এর ভ্যালুটা হচ্ছে 4% পর্যন্ত থাকে ওয়াটার ভেপারের পরিমাণ, আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 0.04। আর দ্য মোস্ট পোটেন্ট গ্রিনহাউস গ্যাস হচ্ছে ওয়াটার ভেপার, ঠিক আছে। মোস্ট পোটেন্ট গ্রিনহাউস গ্যাস, সবথেকে বেশি গ্রিনহাউস গ্যাসের যে এফেক্ট সেটা কার জন্য হয়, সেটা হচ্ছে ওয়াটার ভেপারের জন্য হয়। আর সেকেন্ড পজিশনে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, খুবই ইম্পর্টেন্ট। আর অ্যাজ এ ইউনিট মোল সবথেকে বেশি পোটেন্ট গ্রিনহাউস গ্যাস যার এফেক্ট রয়েছে সেটা হচ্ছে SF6। তো এই যে গ্রিনহাউস গ্যাসগুলো রয়েছে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ওয়াটার ভেপার, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, হাইড্রোফ্লোরোকার্বন, সালফার হেক্সাফ্লোরাইড, তো এইগুলোর মধ্যে যদি আমরা ইউনিট মোল কম্পেয়ার করি তাহলে SF6 হচ্ছে সবথেকে বেশি ডেঞ্জারাস, এবং কার্বন ডাইঅক্সাইডের থেকে দেখো 23,900 গুণ বেশি গ্রিনহাউস এফেক্ট রয়েছে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল মোল। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ভিটামিন সার্ভ অ্যাজ এ হরমোন প্রিকারসার। কোন ভিটামিনটা প্রিকারসার বলতে পরবর্তীকালে কনভার্ট হয়ে একটা হরমোনের মতো কাজ করে? তো এটা হচ্ছে ভিটামিন ডি। ট্রান্সফার হয়ে এটা অ্যাক্টিভ হরমোনে পরিণত হয়। যখন সে অ্যাক্টিভ হরমোনে ট্রান্সফার হয়ে যায় তখন তাকে আমরা বলি ক্যালসিট্রায়ল। ক্যালসিট্রায়ল হচ্ছে একটা হরমোন যেটা ভিটামিন ডি থেকে তৈরি হয় এবং যেটা হেল্প করে ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে। তো ভিটামিন ডি কী করে? ভিটামিন ডি ক্যালসিট্রায়ল ফর্মে ক্যালসিয়ামকে অবজার্ভ করে গাটস থেকে, আমাদের ইটেন ফুড থেকে ক্যালসিয়ামকে অবজার্ভ করে ব্লাড স্ট্রিম পাঠায়। তো অনেকেই দেখে থাকবে যে বয়স্ক মহিলাদের অনেক সময় হাড়ের বিভিন্ন ব্যথার জন্য ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি ট্যাবলেট দিয়ে থাকে, কেননা অ্যাকচুয়ালি শুধুমাত্র ক্যালসিয়াম দিলে সেই ওষুধটা কিন্তু ব্লাড স্ট্রিমের মধ্যে অবজার্ভ হতে পারবে না। ভিটামিন ডি না থাকলে ক্যালসিয়ামকে অবজার্ভ করতে পারবে না। তো সেই জন্যই ভিটামিন ডি এর সাথে ক্যালসিয়াম ট্যাবলেট দেওয়া হয়ে থাকে, বিশেষ করে বয়স্ক মহিলাদের ক্ষেত্রে। হুইচ ইজ দ্য চিপেস্ট ডিভাইস ফর মেজারিং ফ্লো অর ডিসচার্জ রেট? তো জানি না পিএসসি কোন অ্যাঙ্গেল থেকে কোশ্চেনটা দিয়েছে। চিপেস্ট মানে এখানে সবথেকে সস্তা, ঠিক আছে। তো সবথেকে সস্তার ফ্লো রেট মেজার করার ইনস্ট্রুমেন্ট কোনটা সেটা একটা স্টুডেন্টের পক্ষে জানা খুব টাফ, ঠিক আছে। তো দরকার হলে অ্যামাজনে তোমরা টাইপ করে দেখতে পারো। অ্যাকচুয়ালি কনস্ট্রাকশন থেকেও আইডিয়া করা খুব মুশকিল, কেননা পিটোর টিউবের কনস্ট্রাকশন খুব সিম্পল হয়, কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্সারটা আমি যেটা দেখলাম সেটা হচ্ছে পিএসসি দিয়েছে অরিফিস মিটার, এবং আমি সেটা চেক করে নিয়েছি, অরিফিস মিটারই অ্যাকচুয়াল হবে। অরিফিস মিটারই সবথেকে চিপেস্ট ডিভাইস ফর মেজারিং ফ্লো। তো অরিফিস মিটারই অ্যান্সার রয়েছে। অরিফিস মিটার দেখতে অনেকটা এরকম হয় অরিফিস মিটার দেখতে। পাইপের মধ্যে দিয়ে জল যাচ্ছে, এখানে একটা প্লেট লাগানো থাকে, এই হোল দিয়ে জলটা পাস হয়, এবং এখানে প্রেশার চেঞ্জের জন্য এই হাইটের যে ডিফারেন্স হয় সেখান থেকে আমরা প্রেশার ডিফারেন্স মাপতে পারি, সেখান থেকে ক্যালকুলেট করে আমরা ভি বের করতে পারি, এবং ভির সাথে এ গুণ করলে আমরা ডিসচার্জ রেট বের করতে পারি। আর এটা হচ্ছে ভেঞ্চুরি মিটার। তো ভেঞ্চুরি মিটার কনস্ট্রাকশনটা অনেকটা কমপ্লেক্স, তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা খুব একটা চিপেস্ট হবে না। নেক্সট হচ্ছে ইন ইলেকট্রোম্যাগনেটিক থিওরি কন্টিনিউটি ইকুয়েশন রিলেটস। তো ইলেকট্রোম্যাগনেটিক থিওরির ক্ষেত্রে কন্টিনিউটি ইকুয়েশন কার সাথে রিলেট করে? এনার্জি কনজারভেশন তো থার্মোডাইনামিক্সের জিনিস, মাস কনজারভেশনও হবে না। চার্জ কনজারভেশন হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক থিওরির সাথে রিলেটেড। ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অফ কন্টিনিউটি তার সাথে ল অফ চার্জ কনজারভেশন রিলেটেড। তো চার্জ কনজারভেশন ল বলছে নেট ইলেকট্রিক চার্জ অফ এনি ক্লোজ সিস্টেম। তো কোনো ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে নেট ইলেকট্রিক চার্জ সবসময় কনজার্ভ থাকে, তো কোনো একটা ক্লোজ সিস্টেম অবশ্যই হতে হবে। এবার নেট ইলেকট্রিক চার্জ বলতে পজিটিভ মাইনাস নেগেটিভ বা নেগেটিভ মাইনাস পজিটিভ, এই দুটোর ডিফারেন্স। তো এখানে যদি সমান সমান থাকে, দুটো পজিটিভ দুটো নেগেটিভ, মানে এটা নিউট্রাল হবে। তো এটা যদি ক্লোজড সার্কিট হয়, মানে বাইরের কোনো সার্কিটের সাথে যদি এর কোনো কানেকশান না থাকে, তাহলে নিউট্রালিটি বজায় থাকবে। নেক্সট হচ্ছে ওয়ান হার্ডওয়্যার ইনক্লুডস। ওয়ান মানে হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তিনটে টার্ম রয়েছে, ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, MAN ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, আর ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, সবথেকে বড় নেটওয়ার্ক যেটা। এটার মধ্যে কি কি ইউজ হয়? এটার মধ্যে মাল্টিপ্লেক্সার অ্যান্ড রাউটার্স ইউজ হয়। এইরকম হয় রাউটার এরকম দেখতে হয়। এখানে একটা ইনপুট ক্যাবেল আসে এবং ইনপুট ক্যাবেল থেকে অনেকগুলো এখানে আমরা আউটপুট ক্যাবেল নিতে পারি, অনেকগুলো কম্পিউটারকে ইন্টারনেটের সাথে কানেক্ট করার জন্য। তাহলে ওয়ান যেটা রয়েছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বিভিন্ন ল্যানকে কানেক্ট করে।
লোকাল এরিয়া নেটওয়ার্ক বিভিন্ন ল্যান নেটওয়ার্ককে কানেক্ট করে একসাথে রাউটারের মাধ্যমে এবং মাল্টিপ্লেক্সারের মাধ্যমে। এবং ল্যান যেমন একটা সেম বিল্ডিংয়ের মধ্যে বা খুব কাছাকাছি অবস্থিত কম্পিউটারকে কানেক্ট করার জন্য ইউজ করা হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক একটা সিটি বা একটা টাউনের বিভিন্ন নেটওয়ার্ককে কানেক্ট করার জন্য ইউজ করা হয়। আর একটা স্টেট বা এমনকি একটা কান্ট্রির বিভিন্ন নেটওয়ার্ককেও কানেক্ট করার জন্য আমরা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ইউজ করি। নেক্সট হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য ফার্স্ট সার্চ ইঞ্জিন ইন ইন্টারনেট। তো গুগলই কিন্তু একমাত্র সার্চ ইঞ্জিন নয়, এর আগে অনেক সার্চ ইঞ্জিন এসছে এবং সব থেকে আগে এসেছিলো আর কি হচ্ছে সব থেকে ওল্ডেস্ট সার্চ ইঞ্জিন। আমরা তো এখন শুধু গুগলকেই চিনি। এই গুগল এসেছিলো 1996, নট ফার অ্যাওয়ে, 1996 সালে গুগল এসেছিলো। আর ফার্স্ট সার্চ ইঞ্জিন যেটা আর কি এসেছিলো 1990 সালে। ঠিক আছে, বেশি দিনের কথা নয়। নেক্সট হচ্ছে ইন টিভি ট্রান্সমিশন পিকচার সিগন্যাল ইজ ড্যাশ মডুলেটেড, ডিএসবি, এসসি, ভিএসবি, এসএসবি, এসসি আর পালসেস। এই যে বিভিন্ন ট্রান্সমিশনগুলো রয়েছে, সে অডিও সিগন্যালই হোক বা ভিডিও সিগন্যালই হোক, এগুলো একটা ক্যারিয়ার ওয়েবের মাধ্যমে ট্রান্সমিট করা হয় এবং দুটো মডুলেশন আমরা ইউজ করি। একটা হচ্ছে এফএম বা ফ্রিকোয়েন্সি মডুলেশন, একটা হচ্ছে এএম বা অ্যামপ্লিচিউড মডুলেশন। তো আগেরটা হচ্ছে পুরনো যেটা, সেটা হচ্ছে অ্যামপ্লিচিউড মডুলেশন, তারপরে এফএম মডুলেশন ইনভেন্ট হয়েছিল। তো অ্যামপ্লিচিউড মডুলেশনের থেকে এফএম মডুলেশনের ফ্রিকোয়েন্সি বেশি এবং এর কোয়ালিটি অফ সিগন্যালও অনেক ভালো। পুরনো যে রেডিওগুলো আমরা শুনতাম, যেগুলো একটা আওয়াজ করতো ঝিরঝির করে, সেটা হচ্ছে অ্যামপ্লিচিউড মডুলেশনের এক্সাম্পল। আর নতুন তো বিভিন্ন যে এফএম চ্যানেল যেমন রেডিও মির্চি, রেড এফএম, এই যে এফএম চ্যানেলগুলো রয়েছে, সেগুলো কিন্তু ফ্রিকোয়েন্সি মডুলেশনের তারা তাদের অডিও সিগন্যালকে ট্রান্সফার করে। সিঙ্গেল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার, তারপরে এসছে ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার এবং তারপরে এসছে ভেস্টিজিয়াল সাইড ব্যান্ড ক্যারিয়ার। তো এখানে অ্যামপ্লিচিউড মডুলেশন কীভাবে হয়, ফ্রিকোয়েন্সি মডুলেশন কীভাবে হয়, এগুলো অনেক ডিটেলস সাবজেক্ট রয়েছে। তো এগুলো শুরু করলে এখানে শেষ হবে না, তো আমি এত কিছু বলতে যাচ্ছি না। তো ভেস্টিজিয়াল সাইড ব্যান্ড যেটা, সেটাতে মনে রাখবে যে লোয়ার ফ্রিকোয়েন্সি এবং হায়ার ফ্রিকোয়েন্সি দুটোকেই কম্বাইন করা হয়। এবং টিভির ক্ষেত্রে যেহেতু অডিও এবং ভিডিও দুটো সিগন্যালকে ট্রান্সফার করার প্রয়োজন রয়েছে, তো লো ফ্রিকোয়েন্সিতে আমরা অডিও সিগন্যালকে ট্রান্সফার করতে পারি, কিন্তু ভিডিও সিগন্যালকে ট্রান্সফার করার জন্য আমাদের হাই ফ্রিকোয়েন্সি দরকার হয়। তো সেই হাই ফ্রিকোয়েন্সি দরকারের জন্য আমরা দুটোকে কম্বাইন করে ভেস্টিজিয়াল সাইড ব্যান্ড ক্যারিয়ারকে আমরা ইউজ করি। তো সিঙ্গেল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ারের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি অনেক কম হয়, আর ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ারের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি রেঞ্জটা অনেক বেশি হয়, অনেক বেশি রেঞ্জ জুড়ে এটাকে ট্রান্সফার করতে হয়। ভেস্টিজিয়াল সাইড ব্যান্ডের ক্ষেত্রে এই লোয়ার এবং হায়ার ফ্রিকোয়েন্সি দুটোকেই নেওয়া হয়, কিন্তু সেটাকে কম্বাইন করা হয়। তো এই টার্মগুলোর সাথে যারা আগে পরিচিত নও, তাদের ক্ষেত্রে একটু বোঝা অসুবিধা হবে, একটু মনে রাখতে পারো, অথবা ইন্টারেস্ট থাকলে তোমরা একটু অন্য জায়গা থেকে দেখে নিতে পারো। এটা অ্যান্সারটা হবে ভিএসবি। হুইচ ওয়ান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ এক্সক্লুসিভলি ইউজড ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়? তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে ইউজ করা হয় প্রোলগ ল্যাঙ্গুয়েজ। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করা হয়। আর সি বা জাভা এগুলো কিন্তু নর্মাল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মানে হচ্ছে আমাদের যে ডেটাগুলো আমরা প্রোগ্রামিংয়ের মধ্যে ইনক্লুড করাবো, সেই ডেটাগুলোকে আমাকে ডিফাইন করতে হবে যে সেটা কী টাইপের ডেটা। যেমন সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যে ডেটাগুলো ইনপুট করা হয় সেটা কি ফ্র্যাকশান নাকি ইন্টিজার, এটাকে আগের থেকেই ডিফাইন করে দিতে হয়। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে এগুলো। এর মাধ্যমে আমরা বিভিন্ন অপারেশন, যেমন ক্যালকুলেটরের বিভিন্ন অপারেশন বা বিভিন্ন ম্যাথমেটিক্যাল ফাংশনস আমরা সলভ করতে পারি। আর জাভার দিয়ে আমাদের হচ্ছে অ্যান্ড্রয়েডের যে অ্যাপ্লিকেশানগুলো রয়েছে, সেই অ্যাপ্লিকেশান সফটওয়্যারগুলো জাভাকে ইউজ করে বানানো হয়। যে অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপ্লিকেশান কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তৈরি করা হয়, তার অ্যান্সারটা হবে জাভা। এখানে আরেকটা কোশ্চেন মনে পড়ে যাচ্ছে, উইন্ডোজ 7 কী টাইপের সফটওয়্যার? উইন্ডোজ 7 বা লিনাক্স এগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার। আর যেমন মাইক্রোসফট ওয়ার্ড বা পিপিটি এই ধরনের যে সফটওয়্যারগুলো রয়েছে, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো সিস্টেম সফটওয়্যার যেগুলো রয়েছে, সিস্টেম সফটওয়্যারের উপর এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো কাজ করে। মানে কম্পিউটারে আগে উইন্ডোজ 7কে ইনস্টল করতে হয়, তো সেটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। এবং সেই সিস্টেম সফটওয়্যারের উপরে আমাদের আরও যে বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো রয়েছে, যেমন আমি যেটা ভিডিও রেকর্ডিংয়ের সফটওয়্যার ইউজ করছি, বা আমরা যখন ওয়ার্ডে কিছু লিখি সেই ওয়ার্ডের সফটওয়্যার, বা নোটপ্যাডে কিছু লিখি নোটপ্যাডের সফটওয়্যার, এই সফটওয়্যারগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যারের উপর ইনস্টলড হয়। নেক্সট হচ্ছে এ ডুয়াল লেয়ার ব্লু রে ডিস্ক ক্যান স্টোর ডেটা আপ টু। ডুয়াল লেয়ার ব্লু রে ডিস্ক কত ডেটা স্টোর করতে পারে? এটা হবে 50 GB
সিঙ্গেল লেয়ার হচ্ছে 25 জিবি, তাহলে দুদিকে দুটো লেয়ার মিলে মোট 50 জিবি ডেটা স্টোর করতে পারে ডুয়েল লেয়ার ব্লুরে ডিস্ক। এরকম দেখতে হয় সোনির ডুয়েল রে ডিস্ক। হোয়াট ইজ দ্য শেপ অফ আর্থস অরবিট? তাহলে আর্থ অরবিট সার্কুলার নয়, এলিপস, এবং এলিপসের মধ্যে হাই ইসেন্ট্রিসিটি কি লো ইসেন্ট্রিসিটি, দ্যাট ইজ দ্য কনফিউশন। তাহলে মনে রাখবে ইসেন্ট্রিসিটি যত বাড়বে সে তখন সেটা তত বেশি এরকম ট্যারা হবে, ঠিক আছে। মানে যদি এক্স্যাক্ট সার্কুলার হয় তার ক্ষেত্রে ইসেন্ট্রিসিটি হচ্ছে 0, ইসেন্ট্রিসিটি যত বাড়তে থাকবে সেটা তত এরকম চ্যাপ্টা হতে থাকবে। এটা হচ্ছে এলিপসের প্রপার্টি। তো আর্থের যে অরবিট সেটা কিন্তু এতটা চ্যাপ্টা নয়, অনেকটা গোল, ঠিক আছে, মানে গোলের থেকে একটু এলিপ্টিক্যাল সাইজ রয়েছে, তার জন্য এটা হবে লো এসেন্ট্রিসিটি। তাহলে শেপ অফ আর্থ অরবিট হচ্ছে লো এসেন্ট্রিসিটি, অপশন বি। এসেন্ট্রিসিটির ভ্যালু 0 থেকে 1 এর মধ্যেই থাকে। ক্লাস 11-12 এসেন্ট্রিসিটি ইকুয়েশন আমি এখানে একবার দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে এলিপসের ইকুয়েশন, x² বাই a² প্লাস y² বাই b² ইকুয়ালস টু 1, আর এসেন্ট্রিসিটি ই ইকুয়ালস টু √ 1 মাইনাস b² বাই a²। তো এখানে বি আর এ দেখো যদি সমান হয়ে যায় তাহলে এসেন্ট্রিসিটি 0, বি আর এ সমান হয়ে যাওয়া মানে এ হচ্ছে মেজর অ্যাক্সিস আর বি হচ্ছে মাইনর অ্যাক্সিস, এই দুটো সমান হয়ে যাওয়া মানে এটা সার্কুলার হয়ে যাওয়া মানে এসেন্ট্রিসিটি 0। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য ওয়েভলেন্থ অফ সুপার হাই ফ্রিকোয়েন্সি SMF স্পেশালি ইউজড ইন র্যাডার অ্যান্ড স্যাটেলাইট কমিউনিকেশন? তাহলে র্যাডার এবং স্যাটেলাইট কমিউনিকেশনের ক্ষেত্রে যে সুপার হাই ফ্রিকোয়েন্সি রয়েছে তার ওয়েভলেন্থ কত? তো এটা টাফ কোশ্চেনই বলা যায়, কেননা মনে না থাকলে গেস করে পারা মুশকিল, কিন্তু যদি তোমরা ফ্রিকোয়েন্সিটাও মনে রাখতে পারো তাহলে কিন্তু ওয়েভলেন্থটা তোমরা বের করতে পারবে। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এর অ্যান্সারটা অ্যাকচুয়াল হবে 1 সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটার সুপার হাই ফ্রিকোয়েন্সির ওয়েভলেন্থ, কিন্তু আনফর্চুনেটলি পিএসসি অ্যান্সার এটা দিয়েছে। 2019-এর অ্যান্সার কি দেখবে তোমরা অপশান এ রয়েছে, কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার এটার অবশ্যই বি হবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরাও নিজেরা ক্রস চেক করে নিতে পারো। তো এই হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সিকোয়েন্সটা। সবথেকে হাই ফ্রিকোয়েন্সি গামারের থেকে কম ফ্রিকোয়েন্সি এক্স-রে, তারপর আলট্রাভায়োলেট, তারপরে ভিজিবল রেড, তারপরে ইনফ্রারেড, তারপরে হচ্ছে মাইক্রোওয়েভ, এবং সব থেকে বড় ওয়েভ লেন্থ তার সেটা হচ্ছে রেডিও ওয়েভ। সব থেকে কম ফ্রিকোয়েন্সি রেডিও ওয়েভ, এবং সব থেকে কম ফ্রিকোয়েন্সি মানে সব থেকে বড়ো ওয়েভ লেন্থ। আমাদের কমিউনিকেশনের জন্য যে ম্যাক্সিমাম আমরা ওয়েভগুলি ইউজ করি সেটা রেডিও ওয়েভ ইউজ করি, ইনফ্রারেড ইউজ করি টিভির রিমোটে। এবার আসছি আমি রেডিও ওয়েভের যে বিভিন্ন ভাগগুলো আমরা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করি। এখানে দেখো ভেরি লো ফ্রিকোয়েন্সি, তারপরে লো ফ্রিকোয়েন্সি। তো ভেরি লো ফ্রিকোয়েন্সি হচ্ছে মেরিটাইম নেভিগেশনের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে। তো মেরিটাইম নেভিগেশন খুব হাইফাই ফ্রিকোয়েন্সির দরকার হয় না, কেননা এখানে বাধা অনেক কম, ঠিক আছে। মেরিটাইম মানে সমুদ্রের মধ্যে বাধা অনেক কম পায়, তো এখানে লস কম হয়। এরপরে একটু বেশি লো ফ্রিকোয়েন্সি 30 থেকে 300 কিলোহার্টজ, এটাও মেরিটাইম রেডিও ফ্রিকোয়েন্সি রেডিও নেভিগেশনের জন্য। এরপরে আমরা আসবো AM রেডিও অ্যাম্পলিটিউড মডুলেশন। একটু আগে কোশ্চেনে বলেছিলাম AM বা অ্যাম্পলিটিউড মডুলেশন। সেই পুরনো রেডিও দেখো, পুরনো রেডিওতে আমরা নব ঘুরিয়ে বিভিন্ন চ্যানেল ম্যাচ করাতাম, সেটা হচ্ছে অ্যাম্পলিটিউড মডুলেশন রেডিওর এক্সাম্পল। তো এর ফ্রিকোয়েন্সিটাও 3 মেগাহার্টজ পর্যন্ত, 300 কিলোহার্টজ থেকে এবার মেগাহার্টসে ঢুকলো 3 মেগাহার্টজ। এরপর আসবে হাই ফ্রিকোয়েন্সি 30 মেগাহার্টজ পর্যন্ত শর্ট ওয়েভ রেডিও। এরপরে সবথেকে ওয়াইডলি ইউজ সেটা হচ্ছে 300 মেগাহার্টজ পর্যন্ত, 30 থেকে 300, 30 মেগাহার্টজ থেকে 300 মেগাহার্টজ পর্যন্ত ভেরি হাই ফ্রিকোয়েন্সি, যেটা খুবই ইম্পর্টেন্ট, WBCS আগে এসেছিলো। এটাতে হচ্ছে টেলিভিশন আর FM রেডিও, এই দুটো ওয়াইডলি ইউজড আমাদের বর্তমানে, টিভি এবং FM। এরপরে যখন আসবে এই তিনটে হচ্ছে সবথেকে বেশি হাইফাই টেকনোলজি যেগুলো বলতে পারো, সেগুলো হচ্ছে এই ফ্রিকোয়েন্সিতে ইউজ করা হয়, যেমন আলট্রা হাই ফ্রিকোয়েন্সি, সুপার হাই ফ্রিকোয়েন্সি আর এক্সট্রিমলি হাই ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তো 30 থেকে 3 গিগাহার্টজ আলট্রা হাই ফ্রিকোয়েন্সি ইউজ করছি ছোটো ছোটো ইনস্ট্রুমেন্টগুলোতে, মোবাইল ফোনস, 4G, ওয়াইফাই, GPS এগুলো, ঠিক আছে। 3 গিগাহার্টজ ছোটো ছোটো ইনস্ট্রুমেন্টগুলো। এবার 3 গিগাহার্টজ থেকে 30 গিগাহার্টজ পর্যন্ত। এরপরে আসবো স্যাটেলাইট কমিউনিকেশান, ওয়াইফাই, এগুলো একটু বড়। তার থেকেও বড় যখন আসবে 300 গিগাহার্টজ পর্যন্ত, এগুলো স্যাটেলাইট কমিউনিকেশনের ক্ষেত্রে ইউজ করা হয়। 30 থেকে 300 যেটা, সেটা হচ্ছে এক্সট্রিমলি হাই ফ্রিকোয়েন্সি। তো আমাদের কোশ্চেনে যেটা দিয়েছে সেটা হচ্ছে সুপার হাই ফ্রিকোয়েন্সি 3 গিগাহার্টজ থেকে 30 গিগাহার্টজ, 3 থেকে 30 গিগাহার্টজ, যে 1 সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটার। এত কিছু মনে রাখার কোনো দরকার নেই, আমরা জানি V = n ল্যামডা, এটা মনে রাখবে।
ভেলোসিটি ইকুয়ালস টু হচ্ছে ওয়েভলেন্থ ইন্টু ফ্রিকোয়েন্সি। এবার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে ভেলোসিটি হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আলোর গতিবেগ যেটা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটাকে এবার ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করলেই তোমরা তার কীভাবে ওয়েভলেন্থ পাবে, ঠিক আছে, 3 × 10⁸। তো এখানে 3 GHz দিয়ে ভাগ করো, 3 কেটে যাবে, গিগা মানে 10⁹, 10⁹ যদি নিচে থাকে তার মানে 10⁻1 মিটারে আছে। 10⁻1 মিটার মানে হচ্ছে 100 দিয়ে গুণ করো মানে হচ্ছে 10 সেন্টিমিটার। 30 GHz মানে এখানে 10⁻2 মিটার আসবে, ইন্টু 100 করো মানে 1 সেন্টিমিটার, ঠিক আছে। 10 সেন্টিমিটার থেকে 1 সেন্টিমিটার হচ্ছে আনসার হবে, তোমরা এখান থেকে বের করে নিতে পারো। নেক্সট যাচ্ছি, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট সিঙ্ক ফর কার্বন ডাইঅক্সাইড গ্যাস। কার্বন ডাইঅক্সাইড গ্যাস সবথেকে বেশি কোথায় কনজিউমড হয় বা অ্যাবজর্বড হয়, কোনটার মাধ্যমে? ফরেস্ট, ওশেন, আইস শিট আর হচ্ছে গ্রাসল্যান্ডস। তো সবথেকে বেশি এরিয়া কার? সবথেকে বেশি এরিয়া হচ্ছে ওশেনের। আমাদের পৃথিবী পৃষ্ঠের 4 ভাগের 3 ভাগই হচ্ছে জল, এবং ওশেনস হচ্ছে সবথেকে লার্জেস্ট সিঙ্ক অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তো সমুদ্রের মধ্যে বিভিন্ন ফটোপ্ল্যাঙ্কটন রয়েছে, সেই ফটোপ্ল্যাঙ্কটনগুলো সালোক সংশ্লেষের জন্য প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে অ্যাবজর্ব করে, এবং কিছু কিছু কার্বন ডাইঅক্সাইড গ্যাস রয়েছে যেগুলো ডিজলভড হয়ে যায়, বিভিন্ন কার্বনেট ম্যাটেরিয়ালে কনভার্ট হয়ে যায়, দিয়ে সমুদ্রের নিচে সেডিমেন্ট আকারে পড়ে থাকে। নেক্সট হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ লিকুইড ফর্ম অফ এয়ারোসল। তাহলে এয়ারোসলের মধ্যে লিকুইড ফর্ম কোনটা? এয়ারোসল মানে হচ্ছে এয়ার বা হাওয়া থাকবে, বায়ুর সাথে আর একটা কোনো কিছু মিক্সড হবে, দিয়ে একটা কলোডিয়াল সলিউশন তৈরি হবে। তো লিকুইড আর এয়ার এই দুটো মিলে যেটা তৈরি হবে এয়ারোসল, সেটা হচ্ছে মিস্ট। অপশান সি, মিস্ট। এই যে কলোডিয়াল বিভিন্ন ক্লাসিফিকেশানগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যেমন গ্যাসের মধ্যে যখন লিকুইড থাকবে, ডিসপার্সিং মিডিয়াম গ্যাসের মধ্যে যখন ডিসপার্সড ফেস বা লিকুইড কলোডিয়াল আকারে থাকবে, সেটাকে লিকুইড এয়ারোসল বলছে। যেমন এক্সাম্পল মিস্ট, ক্লাউডস, ফোগ। আর গ্যাসের মধ্যে যখন সলিড থাকবে সেটা হচ্ছে ডাস্ট, ঠিক আছে। এই দুটি হচ্ছে এয়ারোসলের এক্সাম্পল। গ্যাসের মধ্যে সলিড থাকলে হচ্ছে ডাস্ট বা স্মোক, এখানে কিন্তু স্মোক রয়েছে, ঠিক আছে। আর একটা টার্ম রয়েছে স্মোক, SMOG। স্মোকটার সাথে তোমরা বলাবে না, স্মোকটা হচ্ছে কিন্তু ফটোকেমিক্যাল স্মোক। এখানে অনেক কিছু থাকে, পারক্সিঅ্যাসিটাইল নাইট্রেট, ওজোন, তারপরে বিভিন্ন হাইড্রোকার্বনস, এগুলো যুক্ত হয়ে ফটোকেমিক্যাল স্মোক তৈরি করে, ঠিক আছে। বাকিগুলো তোমরা পজ করে একবার পড়ে নিও, এগুলো ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে, বিলো হুইচ অফ দ্য ফলোইং পিএইচ ইন ড্রেন রিগার্ডেড অ্যাজ অ্যাসিড ড্রেন। তো পিএইচ ভ্যালু 7-এর নিচে গেলে অ্যাসিডিক, 7-এর থেকে বেশি হলে হচ্ছে বেসিক। তো 7-এর নিচে হচ্ছে অ্যাসিডিক এবং 7টা হচ্ছে নিউট্রাল। তো অ্যাসিড ড্রেনের ক্ষেত্রে 5.6 পিএইচ যদি হয় তখন সেটাকে আমরা অ্যাসিড ড্রেন বলি। তো এখানে বাকি ডেটাগুলো একবার দেখে নাও। 5.6 হচ্ছে অ্যাসিড ড্রেন। এরপরে উপরে দেখো পিওর ওয়াটার হচ্ছে 7, এবং তার থেকে উপরে যেগুলো সেগুলো হচ্ছে ক্ষারীয়। মিল্ক অফ ম্যাগনেসিয়াম 10 এর পিএইচ ভ্যালু, পেটে অ্যাসিড হলে আমরা যেটাকে সেবন করি। এবং এদিকে নিচে যদি আসো তাহলে টমেটো জুস অ্যাসিডিক, 7-এর থেকে কম 4, এবং সব থেকে বেশি যেমন রয়েছে ব্যাটারি অ্যাসিড, যেখানে অ্যাসিড ব্যাটারি, যেটা অ্যাসিড ব্যাটারির এখানে 0, আর তার থেকে বেশি 1 হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সিক্রেট ফর্ম স্টোমাক লাইনিং। তো আমাদের পেটে স্টোমাক থেকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হয় সেটার পিএইচ ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে। তো মোটামুটি ভ্যালুগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে, কোশ্চেন জিজ্ঞেস করে থাকে এগুলো থেকে। নেক্সট হচ্ছে, হোয়াট ইজ দ্য প্রাইমারি স্ট্যান্ডার্ড লেভেল ফর কার্বন মনোক্সাইড ফর অ্যাসিউরিং এয়ার কোয়ালিটি। তো স্ট্যান্ডার্ড এয়ার কোয়ালিটির জন্য কার্বন মনোক্সাইডের লিমিট হচ্ছে 9 ppm। ppm মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন। পার মিলিয়ন 9টা থাকতে পারে কার্বন মনোক্সাইড ইন এয়ার। তো আমাদের রক্তের যে হিমোগ্লোবিন রয়েছে তার সাথে কার্বন মনোক্সাইডের আসক্তি খুবই বেশি, ইভেন অক্সিজেনের থেকেও বেশি, যার কারণে ফুসফুসে যদি আমাদের অক্সিজেনের পরিবর্তে কার্বন মনোক্সাইড আমাদের নাক দিয়ে ঢুকে যায়, সেক্ষেত্রে অক্সিজেনের সাথে হিমোগ্লোবিন যুক্ত না হয়ে কার্বন মনোক্সাইডের সাথে যুক্ত হয়ে যায়, এবং অনেকক্ষণ ধরে যদি কার্বন মনোক্সাইডের এক্সপোজারে কেউ থাকে তাহলে তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। একটা ফিজিক্সের প্রবলেম রয়েছে, এ বুলেট অন পেনিট্রেটিং 30 সেন্টিমিটার ইন্টু ইটস টার্গেট লসেস ইটস ভেলোসিটি বাই 50%। তাহলে একটা ওয়ালের মধ্যে একটা বুলেট 30 সেন্টিমিটার যাওয়ার পর তার 50% ভেলোসিটি সে হারিয়ে ফেলে। কোশ্চেনটা চেয়েছে, হোয়াট অ্যাডিশনাল ডিস্টেন্স উইল ইট পেনিট্রেট ইন্টু দ্য টার্গেট বিফোর ইট কাম টু রেস্ট। তাহলে আর কতটা ডিস্টেন্স সে কভার করবে ওয়ালের মধ্যে
সে রেস্টে আসার আগে, ঠিক আছে। তো এই কোশ্চেনটা সলভ করার জন্য তোমাদের কাইনেমেটিক্স চ্যাপ্টারটা রয়েছে, সেখান থেকে 3টে ফর্মুলা অবশ্যই মনে রাখতে হবে। ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, অন্তিম বেগ সমান প্রাথমিক বেগ প্লাস অ্যাক্সেলারেশন ইন্টু সময়, আর এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, মানে হচ্ছে দূরত্ব ডিসপ্লেসমেন্ট বা কতটা দূরত্ব গেল সেটা সমান ইকুয়ালস টু ইউ মানে হচ্ছে প্রাথমিক বেগ ইন্টু সময় প্লাস হাফ ইন্টু এ মানে হচ্ছে ত্বরণ ইন্টু সময় স্কোয়ার, আর এখানে হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, ভি হচ্ছে অন্তিম বেগের স্কোয়ার ইকুয়ালস টু প্রাথমিক বেগের স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে ত্বরণ ইন্টু এস মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তো এই 3টে ফর্মুলা আমরা এখানে ইউজ করবো, কী করে দেখিয়ে দিচ্ছি তোমাদের পরপর স্টেপ বাই স্টেপ। আচ্ছা, এর অ্যান্সারটাই প্রথমে দেখিয়ে দিলাম আমি 10 সেন্টিমিটার। আমরা দেখে নিচ্ছি কী করে হচ্ছে। এখানে দেখো আমি প্রথমে এই ফর্মুলাটা ইউজ করছি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে এখানে যে ডেটাটা দেওয়া আছে যে 50% ভেলোসিটি রিডাকশন হয়ে যায়, তার মানে অন্তিম বেগটা আমি বসিয়ে দিলাম u/2, প্রাথমিক বেগ যদি u হয়, অন্তিম বেগটা ধরলাম u/2 মানে অর্ধেক হয়ে গেল, এবং এখানে হচ্ছে 2 ইন্টু এ ইন্টু এস, এস মানে হচ্ছে এখানে কতটা দূরত্ব সে যাচ্ছে সেটা হচ্ছে 30 সেন্টিমিটার, এখানে 3 হয়ে গেছে 30 সেন্টিমিটার, ঠিক আছে। তো এখানে ক্যালকুলেট করে এটা আসলো। এবার ইকুয়েশন 2 ইউজ করবো, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। ভি মানে হচ্ছে এবার অন্তিম বেগ 0, মানে এবার ধরে নিলাম যে সেটা 50%, মানে এই ওয়ালের মধ্যে সে বুলেটটা এই 30 সেন্টিমিটার এলো, আসার পরে এবার কতটা গেল সেটা আমি জানি না, সেটা বের করতে হবে। বাকি এই 50% ভেলোসিটি থেকে দিয়ে সে কতটা গেল সেটা আমাকে বের করতে হবে, কিন্তু এটুকু জানি যে অন্তিম বেগটা তার 0 হয়ে গেছে, ঠিক আছে। সে লাস্টলি সে রেস্টে চলে এসছে, তো রেস্টে চলে এসছে মানে অন্তিম বেগ তার 0, ইউ মাইনাস এটি। আচ্ছা, মাইনাসগুলো দেওয়া হচ্ছে কারণ এখানে মন্দন হবে, ত্বরণ হলে প্লাস হতো, ঠিক আছে। ভেলোসিটি যদি তার সাথে কমছে সেই জন্য মন্দন হবে। তো এখান থেকে এবার আমি এইখানে এর ভ্যালুটা বসাবো, এ ইকুয়ালস টু u/t, ঠিক আছে। এ ইকুয়ালস টু u/t বসাবো, এ ইকুয়ালস টু u/t বসালে আমি t ইকুয়ালস টু 80/u পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এবার ইকুয়েশন 1 মানে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে ফাইনালি আমাকে বের করতে হবে ডিসপ্লেসমেন্ট। তাহলে এস ইকুয়ালস টু ইউটির ভ্যালু এখানে 80 বসিয়ে দিচ্ছি, মাইনাস হাফ ইন্টু ইউটি স্কোয়ার, ইউ এর জায়গায় যদি আমি এখানে এ ইন্টু টি বসাই, এ ইন্টু টি বসালে এটি স্কোয়ারের ভ্যালু আমি 80 পেয়ে যাচ্ছি, তাহলে এটি স্কোয়ারও 80 পেয়ে গেলাম, আর এখানে ইউটির ভ্যালু আমি 80 পেয়ে গেলাম, ইউটির ভ্যালু আমি 80 পেয়ে গেলাম। তো জাস্ট ক্যালকুলেশন করলেই এস ইকুয়ালস টু 40 আসছে। তাহলে টোটাল এখানে হচ্ছে এস, টোটাল এস, কেননা আমি এখানে কী নিয়েছি, এস ইকুয়ালস টু ইউটি প্রাথমিক বেগ নিয়েছি এবং সময়টাও নিয়েছি কতক্ষণে তার ভ্যালুটা 0 হচ্ছে, মানে টোটাল সময়টা আমি ডিফাইন করেছি, টোটাল সময়টা এবং টোটাল যে অন্তিম বেগটা ভেলোসিটি সেটা আমি এখানে কনসিডার করেছি, দিয়ে টোটাল যে ডিসপ্লেসমেন্ট সেটা আমার 40 বেরিয়েছে। তো 40 এবং এখানে বলেছে অ্যাডিশনাল কতটা গেছে, 30 অলরেডি সে 50% ভেলোসিটি দিয়ে গেছে, তো তার বাকি সে কতটা যাবে, 40 মাইনাস 30 মানে হচ্ছে 10 সেন্টিমিটার, ঠিক আছে। নেক্সট আসছি, হুইচ আর দ্য ফলোইং পলিউটেন্ট ইজ দ্য মেজর কন্ট্রিবিউটার টু এ ফটোকেমিক্যাল স্মোক। ফটোকেমিক্যাল স্মোকের মধ্যে সবথেকে মেজর কন্ট্রিবিউটার কোনটা, সবথেকে বেশি কোনটা থাকে, তো এটা হবে ওজন, সবথেকে বেশি থাকে ওজন। ফটোকেমিক্যাল স্মোক বা আলোক রাসায়নিক ধোঁয়াশা, এখানে কী কী থাকে, ওজন, নাইট্রিক অ্যাসিড, অ্যালডিহাইড, পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট, প্যান এর ফুল ফর্মটা কিন্তু জিজ্ঞাসা করে থাকে, প্যানের ফুল ফর্ম হচ্ছে পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট, ঠিক আছে। এগুলো নিয়ে তৈরি হয় আলোক রাসায়নিক ধোঁয়াশা। এবং কী করে তৈরি হয়, এখানে দেখো মেজর যেটা কালপিট সেটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড থেকে সবগুলো তৈরি হয়। নাইট্রোজেন ডাইঅক্সাইড সূর্যালোকের উপস্থিতিতে জলের সাথে যুক্ত হয়ে নাইট্রিক অ্যাসিড তৈরি করে এবং নাইট্রিক অ্যাসিড তৈরি করে, এবং এই নাইট্রোজেন ডাইঅক্সাইড থেকেই নাইট্রিক অক্সাইড NO এবং অ্যাটমিক অক্সিজেন তৈরি করে। এই অ্যাটমিক অক্সিজেন মলিকুলার অক্সিজেনের সাথে যুক্ত হয়ে ওজন তৈরি করে। তো মলিকুলার অক্সিজেন অনেক অ্যাভেলেবেল রয়েছে বাতাসে, এবং নাইট্রোজেন ডাইঅক্সাইডের যে একটা অ্যাটমিক অক্সিজেন তার সাথে যুক্ত হয়ে ওজন গ্যাস তৈরি করে। তো এইভাবে ওজন এবং বাতাসের মধ্যে আরও যে হাইড্রোকার্বনগুলো রয়েছে সেগুলোর সাথে বিভিন্নভাবে যুক্ত হয়ে পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট এবং অ্যালডিহাইড এগুলো তৈরি করে। তো এইটা হচ্ছে আলোক রাসায়নিক ধোঁয়াশা। এর মধ্যে সবথেকে বেশি পরিমাণে থাকে হচ্ছে ওজন, সবথেকে বেশি অ্যাকচুয়ালি হাইড্রোকার্বন রয়েছে, কিন্তু হাইড্রোকার্বন এখানে অপশানে নেই। তো হাইড্রোকার্বনের পরে সবথেকে বেশি হচ্ছে ওজন। নেক্সট হচ্ছে হুইচ আর দ্য ফলোইং ডাজ নট হ্যাভ কোঅর্ডিনেট বন্ড। তো নিচের কোনটার মধ্যে কোঅর্ডিনেট বন্ড নেই, তো এর অ্যান্সারটা হবে H2SO3। তো হাইড্রোজেনের একটা অ্যাটম একটা ইলেকট্রন, আর একটা হাইড্রোজেনের একটা অ্যাটম একটা ইলেকট্রন দিয়ে একটা সমযোজী বন্ধন তৈরি করছে। এই সমযোজী বন্ধনটাকে বলা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। কিন্তু যখন এই সমযোজী বন্ধনের যে দুটো ইলেকট্রন রয়েছে, সেই দুটো ইলেকট্রনকে যখন কোনো একটি পরমাণু ডোনেট করবে এবং আরেকটা পরমাণু কোনো ইলেকট্রন দেবে না, এবং সেই দুটো ইলেকট্রন একটা পরমাণু দেওয়ার পরে সেই দুটো ইলেকট্রনকে দুজনেই শেয়ার করবে, সেটাকে আমরা বলছি কোঅর্ডিনেট বন্ড। তো এই কোঅর্ডিনেট বন্ড কোনটার মধ্যে দেখা যায় না, ঠিক আছে। যেমন SO2,
SO2 ক্ষেত্রে এরকম কোঅর্ডিনেট বন্ড কী করে তৈরি হচ্ছে, আমি SO2 ক্ষেত্রে এক্সাম্পলটা দেখাবো, তোমরা বাকিগুলো নিজেরা বিশ্লেষণ করে দেখে নেবে। যেমন SO2 ক্ষেত্রে দেখো, অক্সিজেনের ক্ষেত্রে বাইরের কক্ষে ইলেকট্রন রয়েছে 6টা, সালফারের ক্ষেত্রে বাইরের কক্ষে ইলেকট্রন রয়েছে 2, 8, 10, 6। সালফারের ক্ষেত্রে বাইরের কক্ষে ইলেকট্রন রয়েছে 6টা, অক্সিজেনের ক্ষেত্রে বাইরের কক্ষে ইলেকট্রন রয়েছে 6টা। তাহলে সালফার ডাইঅক্সাইড তৈরি হওয়ার সময় এই অক্সিজেনটা ফার্স্ট অক্সিজেনের সাথে সালফারের একটা ডাবল বন্ড তৈরি হলো। তো এই অক্সিজেনটার বাইরের কক্ষে 6টা ইলেকট্রন ছিল, আর দুটো বন্ড থেকে 2টো ইলেকট্রন পেয়েছে, মানে 8টা ইলেকট্রন, অক্টেট অবস্থা পূর্ণ হয়ে গেছে, সুস্থির হয়ে গেছে। আর এই সালফারের ক্ষেত্রে আমরা দেখব সালফারের বাইরের কক্ষে হচ্ছে 6টা ইলেকট্রন রয়েছে, এই 6টা ইলেকট্রন আর দুটো সে বন্ড অলরেডি তৈরি করে দিয়েছে। তো এই বন্ড থেকে সে আরও দুটো ইলেকট্রন, অক্সিজেনের যে ইলেকট্রন দুটো, এই দুটো শেয়ার করছে, তার মানে তার কটা ইলেকট্রন হয়ে গেল। তাহলে এই যে ডাবল বন্ডটা রয়েছে সেখানে সালফারের রয়েছে দুটো ইলেকট্রন আর অক্সিজেনের রয়েছে দুটো ইলেকট্রন, তার মানে সে দুটো ইলেকট্রন এক্সট্রা ইউজ করার জন্য পেয়ে যাচ্ছে। তার মানে সালফারের কিন্তু বাইরের কক্ষে অক্টেট অলরেডি পূর্ণ হয়ে গেছে, মানে সালফারের নিজস্ব ছিল 6টা, আর এই অক্সিজেনের সাথে ডাবল বন্ডের জন্য আর দুটো ইলেকট্রন সে পেয়ে যাচ্ছে, মানে 8টা ইলেকট্রন সালফারের বাইরের কক্ষপথে সে অলরেডি পেয়ে গেল, মানে সে অক্টেট অবস্থা পূর্ণ হয়ে গেল। কিন্তু যখন আরেকটা সেকেন্ড অক্সিজেনের সাথে সে বন্ড করবে তখন সে তাহলে কী করবে, তার যে লোন পেয়ার ইলেকট্রন রয়েছে, যে কোনো একটা লোন পেয়ার ইলেকট্রন সে কী করবে, অক্সিজেনের সাথে শেয়ার করে নেবে। তো এই অক্সিজেনের সাথে এই লোন পেয়ার ইলেকট্রনটা শেয়ার করার জন্য সালফারের কিন্তু 8টাই রয়ে গেল, কিন্তু এই অক্সিজেনের 6টা প্রাথমিক অবস্থায় থাকে জর্জিত কক্ষে, তার সাথে সাথে আরও দুটো ইলেকট্রন সে সালফারের যে লোন পেয়ারটা সেটা ইউজ করার জন্য সেও দুটো ইলেকট্রন পেয়ে গেল, মানে টোটাল 8টা ইলেকট্রন এও পেয়ে গেল। তাহলে এরও অক্টেট অবস্থার পূর্ণ ঘটে গেল। তাহলে এইভাবে সালফার ডাইঅক্সাইড একটা কোঅর্ডিনেট বন্ড তৈরি করছে। তাহলে এরকম করে তোমরা প্রত্যেকটা বিশ্লেষণ করবে, দেখবে অক্টেট অবস্থা পূর্ণ করার জন্য তারা কোঅর্ডিনেট বন্ড তৈরি করছে, এক্সেপ্ট হচ্ছে H2SO3। তো এর আনসারটা হবে ডি। বাকি দেখো এখানে ডায়াগ্রামগুলো আমি দেখিয়ে দিচ্ছি, HNO3 কীভাবে বন্ড তৈরি করছে, কোঅর্ডিনেট বন্ড, SO2 কী করে তৈরি করছে, তারপরে হুইচ ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট হাইড্রোকার্বন অ্যান্ড দ্য অ্যাটমসফিয়ার, সবথেকে বেশি পরিমাণে হাইড্রোকার্বন যেটা অ্যাটমসফিয়ারে রয়েছে সেটা হচ্ছে মিথেন। বিশেষ করে তোমরা আলেয়া নামটা অবশ্যই শুনেছো, ধানের ক্ষেতে ধানের যে ডালগুলো রয়েছে সেগুলো পচে গিয়ে অনেক সময় মিথেন গ্যাস থেকে আগুন লেগে একটা আলোর কুণ্ডলী তৈরি হতো, এবং সেই কুণ্ডলীটা ক্ষেতের মধ্যে ঘুরে বেড়াতো, সেটা হচ্ছে মিথেনের জন্য সম্ভব। বিভিন্ন গাছের যে ডালপালা সেগুলো পচে গিয়ে মিথেন গ্যাস তৈরি করে, এবং গোবর গ্যাসেরও মেন উপাদান হচ্ছে মিথেন। তো এই মিথেনের পরিমাণ সবথেকে বেশি রয়েছে অ্যাটমসফিয়ারে। তো 2019-এর WBCS মেন্সের সমস্ত কোশ্চেন আমি সলভ করে দিলাম। আজকে নিয়ে 6টা পার্ট হয়ে গেল। তো তোমরা আগের পার্টগুলো যারা দেখোনি তোমরা অবশ্যই আগের পার্টগুলো আমার চ্যানেল থেকে দেখে নেবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য অবশ্যই তোমাদের অনেক হেল্প হবে। থ্যাংক ইউ।